আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা কবিতার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বই থেকে ফররুখ আহমদের কবিতা পদ্মা। তো পদ্মা কবিতা আলোচনা করার আগে আমরা কবি ফররুখ আহমদ সম্পর্কে দু একটা কথা বলতে চাই। যদি আমরা পাঠ পরিচিতি অথবা কবিতার বক্তব্য এগুলো সঠিকভাবে বুঝতে চাই, তাহলে কবির মানস গঠন, কবির কাব্য প্রকৃতি, তার কাব্য প্রতিভার ধরন, সে বিষয়গুলো বোঝা জরুরি। তো আমরা একটু যদি কবি পরিচিতির দিকে তাকাই, কবি পরিচিতি থেকে তোমাদের সব তথ্য আসলে অতটা জরুরি না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা যদি বলো এবং সেখানে এমসিকিউ প্রশ্নের ধরন, জ্ঞানমূলক প্রশ্নের ধরন যদি তোমরা বিচার বিশ্লেষণ করো, তাহলে দেখা যাবে কবি পরিচিতি থেকে সব ধরনের তথ্য দেদারসে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যেহেতু তথ্যের ব্যাপকতা, তথ্য চাওয়ার বিস্তৃতি যেহেতু বেশি, সেই ক্ষেত্রে তোমরা কবিদের সম্পর্কে ব্যাপক তথ্য মনে রাখতে পারো। তবে উচ্চ মাধ্যমিকের এমসিকিউ অথবা সিকিউর জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে সব তথ্য গড়পড়তা মনে রাখার দরকার নাই, আর এতগুলো কবি সাহিত্যিক সম্পর্কে তুমি সব তথ্য মনেও রাখতে পারবে না। তো ফররুখ আহমদ সম্পর্কে আমরা একটু প্রথমে দেখি। ফররুখ আহমদের জন্ম 1918 খ্রিস্টাব্দে 10ই জুন মাগুরা জেলার মাঝেল গ্রামে। কত সালে জন্ম মনে রাখতে পারো। এছাড়া আমি দেখলাম যে এখানে তিনি কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাস করেছেন, দরকার নেই। এরপর কলকাতা স্কটিশ চার্চ থেকে দর্শন ও ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করেছিলেন, দরকার নেই। আমি দৃষ্টি আকর্ষণ করব যে ফররুখ আহমদ, এইখানে যদি লক্ষ্য করো, ফররুখ আহমদ প্রথম জীবনে বামপন্থী চিন্তা দ্বারা প্রভাবিত ছিলেন। বামপন্থী চিন্তাটা কেমন? বামপন্থী চিন্তাটা হচ্ছে সেকুলার ভাবধারার অধিকারী, ধর্ম সমাজ সম্পর্কে একটু উদার দৃষ্টিভঙ্গির অধিকারী যারা। পরে তিনি ইসলামী ভাবধারায় স্নাত হন। এর কারণও অবশ্য রয়েছে। তো এত বিস্তৃত কারণ ব্যাখ্যা করতে গেলে ভিডিও বড় হয়ে যায়, যার ফলে দেখা যায় তোমরা যখন ভিডিওগুলো খোঁজো তখন দেখো যে অল্প সময়ের মধ্যে কোন ক্লাসটা শেষ করেছে, এরকম একটা প্রবণতা আছে। তো সেই ক্ষেত্রে ভিডিও যদি বড় দেখে, সেখানে আমরা যত বিস্তারিত তোমাকে বলার চেষ্টা করি, দেখা যায় প্রথমেই দেখা হয় যে এটা কত মিনিটের ভিডিও। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক বিস্তৃত ইচ্ছা করলেও বলতে পারি না। ইসলামী ভাবধারায় স্নাত হন মানে কি? পরে তিনি ইসলামী ভাবধারায় স্নাত হন, অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে তিনি 40 দশকের একজন কবি, এবং উপমহাদেশের রাজনীতিতে 40 দশক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে একজন মুসলমান কবি হিসেবে মুসলিম দ্বারা প্রভাবিত হয়েছেন, খুবই স্বাভাবিক ব্যাপার। তার সম্পর্কে সমালোচনাও রয়েছে যে বিশেষ তাত্ত্বিক অথবা মতবাদী কবি, সেই প্রসঙ্গে আমরা আসছি। সর্বাবস্থায় মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ছিল তার প্রধান অবলম্বন। মুসলিম ইতিহাস ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলার সঙ্গে আরবি ফার্সি শব্দের মিশেলে এক বিশেষ ভাষা রীতির স্বতন্ত্র কাব্যজগৎ তৈরিতে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। একটু ব্যাখ্যা করে বলি। ফররুখ আহমদ যখন এই বামপন্থী ভাবধারা থেকে ইসলামী ভাবধারায় আসলেন, তখন তিনি বিশেষভাবে অবলম্বন করলেন মুসলমানদের অতীত ইতিহাস। অতীত যে গৌরবময় ইতিহাস, সেটা তিনি তুলে ধরলেন, এবং এতদিন অর্থাৎ বিশেষ করে ব্রিটিশ আমলে মুসলমানরা যে পিছিয়ে পড়েছিল, এটা যে জাতীয় নেতৃত্বের ভুলের কারণে হয়েছিল, সেই সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন, এবং তিনি অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন যে এই অতীতের আলোকে আমরা যেন জেগে উঠে একটি শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠা করতে পারি মুসলমানদের জন্য, যাতে যে আলাদা ভূমি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেটি যেন একটি শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়। তো এই বক্তব্য দিতে গিয়ে তিনি যে সমস্ত অনুষঙ্গ ব্যবহার করেছেন, সেসব ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ, বাঙালি প্রকৃতির অনুষঙ্গগুলো দেখা যায় না। দেখা যায় যে আরবীয়, পারস্য দেশের অনুষঙ্গগুলো ব্যবহার করেছেন, এবং আরবি ফার্সি শব্দের ব্যাপক ব্যবহারের মাধ্যমে একটি ভিন্ন ধরনের কাব্যধারা তৈরি করেছেন। 40 দশকের অন্যান্য কবিদের কাছে যদি ওনার কবিতাগুলো আমরা রাখি, তাহলে দেখা যাবে যে এই ওনার কাব্য বৈশিষ্ট্য, ওনার কবিতার যে ভাষা, সেগুলো সম্পূর্ণরূপে আলাদা। সে কথাই বলেছে যে
এই যে আরবি ফার্সি মিশেলে এক বিশেষ ভাষার্থীর স্বতন্ত্র কাব্যজগৎ নির্মাণ করেন। তুমি যদি ওনার সাত সাগরের মাঝি ওনার প্রথম কাব্যগ্রন্থ নিয়ে পড়তে বসো, তাহলে দেখা যাবে তোমাকে আরবি ফার্সি অভিধান নিয়ে বসতে হবে, তা নাহলে অনেক শব্দই তুমি বুঝতে পারবে না। যদি এ কথা বলা হয়ে থাকে যে ফরুক আহমদের এই যে কাব্য সাহিত্যের আয়োজনটা ছিল ব্যাপক ও বিস্তৃত, কিন্তু বক্তব্য বিষয়ের ক্ষেত্রে তিনি সংকীর্ণতার পরিচয় দিয়েছেন বলেও কোনো কোনো সমালোচক মনে করে থাকেন। এবং বলা হয়ে থাকে যে ওনার কবিতা হচ্ছে পর্বতের মুশিক প্রসবের মতো, অর্থাৎ আয়োজনটা ছিল পর্বতের মতো, কিন্তু সেখান থেকে যে দান আমরা পেয়েছি সেই দানটা খুবই ছোট, অর্থাৎ বক্তব্য বিষয়ে কোনো বৈচিত্র্য নাই। অর্থাৎ অনেকেই মনে করেন যে এই যে বৈষ্ণব কবিতা বাংলা সাহিত্যে, সেখানেও কবিতার আয়োজন ব্যাপক ছিল, কিন্তু শেষমেশ মিলে বক্তব্য ওই রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর মধ্যেই যেমন সীমাবদ্ধ থেকেছে, ফরুক আহমদেরও এই আয়োজনটা ব্যাপক ও বিস্তৃত ছিল, কিন্তু শেষমেশ দেখা যায় বক্তব্য একই, ওই মুসলমানদের ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, নেতৃত্বের ভুলে মুসলমানদের যে অধঃপতিত অবস্থা এবং সেখান থেকে উত্তরণের আশাবাদ। ম্যাক্সিমাম কবিতাই বক্তব্য এই একই বৃত্তের মধ্যে ঘোরাফেরা করেছে বলে ওনার নামে একটি সমালোচনা রয়েছে। পরে যাই আমরা সাধারণে ফরুক আহমদ মুসলিম রেনেসার কবি। এইটাই হচ্ছে রেনেসা, মানে হচ্ছে পুনর্জাগরণ। আচ্ছা, পুনর্জাগরণ মানেটা কি? পুনর্জাগরণ মানে পুনরায় জাগরণ, তার মানে জাগ্রত অবস্থা একটা সময় ছিল, সেটা এখন নাই, পুনরায় জাগ্রত হওয়া প্রয়োজন। কখন ছিল? ধরো আমরা যদি বলি জাবির ইবনে হাইয়ান, আল খাওয়ারিজমি, চিকিৎসা শাস্ত্রে আবু আলী ইবনে সিনা, তারপর আবু জায়দ ওয়ালিদ বিন আব্দুর রহমান বিন মোহাম্মদ ইবনে খালদুন, সমাজবিজ্ঞানে অতি সাম্প্রতিককাল এই যে ব্যাপক অবদান মুসলমানদের। কিন্তু আমরা ব্রিটিশ আমলে দেখেছি যে মুসলমানরা ক্রমান্বয়ে পিছিয়ে পড়েছে এবং উনি দায়ী করেছেন যে এই জন্য নেতারাই দায়ী। তো আরব এবং ইরানের বিভিন্ন প্রসঙ্গগুলো ব্যবহার করে মুসলমানরা যাতে পুনরায় তাদের অতীত ঐতিহ্য এবং হারানো গৌরব ফিরে পেতে পারে, এই যে পুনরায় জাগ্রত হওয়ার আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে মুসলিম রেনেসার মূল কথা। তাকে আদর্শবাদী কবিও বলা হয়ে থাকে। আদর্শবাদী কবি মানে কি? বিশেষ মতবাদ দ্বারা প্রভাবিত কবি। তার প্রথম কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাত সাগরের মাঝি, প্রকাশিত হয় 1944 সালে। এটি একটি ভালো তথ্য। এরপর এখানে যে সাহিত্যগুলো রয়েছে এর মধ্যে তোমাকে দেখতে হবে এর মধ্যে কাব্যগ্রন্থ কোনগুলো রয়েছে, কাব্যনাট্য যেটা সেটা কি, তারপর হচ্ছে সনেট সংকলনের নাম কি, কাহিনী কাব্যের নাম কি, শিশু সাহিত্য কোনটি। এইভাবে এমসিকিউতে প্রশ্ন থাকতে পারে, নিচের কোনটি শিশু সাহিত্য, নিচের কোনটি কাহিনী কাব্য, নিচের কোনটি কাব্য নাট্য, নিচের কোনটি সনেট সংকলন, অথবা এই যে আমরা যে পদ্মা কবিতাটা পাঠ করছি এটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই জাতীয় তথ্যগুলোই তো তোমরা দেখো ঘুরে ফিরে বারবার পরীক্ষা আসে। তো কবি পরিচিতি নিয়ে আমাদের আর তেমন কোনো বক্তব্য নেই, শুধু মনে রাখা দরকার। আমি শুধু একটু বেশি কথা ব্যয় করলাম মুসলিম রেনেসা এবং রেনেসার কবি হিসেবে ওনার যে একটি স্বতন্ত্র মর্যাদা রয়েছে সেই প্রসঙ্গটি বোঝানোর জন্য। চলো আমরা মূল পাঠে চলে যাই। দেখো, আচ্ছা, আমি এই কবিতাটা পড়ার আগে একটু তোমাদের সঙ্গে আলাপ করি। ধরো আমাদের এখানে যারা এখন যুক্ত আছো অথবা যারা ক্লাসটি দেখছো, যাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী চলে গিয়েছে, তুমি যদি একটু চিন্তা করো যে এই নদীটা থেকে আমাদের প্রাপ্তিটা কি, আমাদের নদী থেকে কোনো দুর্দশা তৈরি হয় কি হয় না, তো দেখা যাবে কি নদী থেকে প্রাপ্তি রয়েছে অনেক। সেখানে যে নদীর চরে অনেকে ফসল ফলাচ্ছে, তারপর নদীর যে স্রোতধারা সেখান থেকে যে পলল তৈরি হয়, তার ফলে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং সেখানে ফসল বেশি ফলে। এটা যেমন একটা দিক থেকে সত্য, তবে সেই নদী তো একটা দিকে চর ফেললে আর একটি দিকে আবার ভেঙেও ফেলে। তো মানুষ নদী ভাঙনের শিকার হয় না? ওই নদী ধরে প্লাবন সৃষ্টি হতে পারে, বন্যা সৃষ্টি হতে পারে, সেভাবে মানুষ কি বিপদগ্রস্ত হতে পারে না? তো একটা নদী যে সবসময় শুধু আমাদের দান করে সেটাই না, নদীর মাধ্যমে কখনো কখনো কিন্তু সেই দুর্যোগও চলে আসতে পারে। তো এই যে দ্বিবিধ একটা বিষয় রয়েছে, একটা নদী থেকে প্রাপ্তি এবং নদী থেকে সৃষ্ট দুর্যোগ, এই দুইটা দিক নিয়েই মূলত কবিতাটা লেখা। প্রথমেই আমরা দেখব যে পদ্মা কবিতার একটা ভয়ঙ্কর প্রমত্ত রূপ এখানে আঁকা হয়েছে। তারপর পদ্মা কবিতার যে একটা কল্যাণময় এবং জীবনদায়িনী চেহারা রয়েছে, যেটা আমি বললাম যে নদী তীরবর্তী মানুষরা এটা রিয়েলাইজ করতে পারো। তো আমরা দেখি যে পদ্মার কোন কোন স্তবকে তার
প্রমত্ত রূপের কথা বলা হয়েছে এবং কোন কোন স্তাবকে তার জীবনদায়িনী রূপের কথা বলা হয়েছে। এ দুটো যদি তোমরা আলাদা করতে পারো, উদ্দীপকগুলো তুমি যদি তোমার কাছে যদি উদ্দীপক থাকে, অর্থাৎ তোমার যদি প্রশ্ন কালেকশন থাকে, প্রশ্ন ব্যাংক থাকে, তাহলে তুমি দেখবা যে এই উদ্দীপকগুলো হয় এই প্রমত্ত রূপের উপরে তৈরি হয় অথবা কল্যাণদায়িনী রূপের উপরে তৈরি হয়। সব উদ্দীপকগুলোর একই প্যাটার্ন থাকে, অথবা কখনো কখনো দুটো রূপের উপরেও তৈরি হতে পারে। তখন কিন্তু আবার স্ট্রাকচারের উপর প্রশ্ন হয়। তো একটা দিকের উপরে যদি প্রশ্ন হয়, প্রশ্নটা কীরকম হয়? ধরো আমি পদ্মা নদীর ভয়ঙ্কর রূপের মতো কোনো একটা নদীর ভয়ঙ্কর রূপের উপর একটি উদ্দীপক তৈরি করলাম এবং বললাম পদ্মা কবিতার সাথে কোন দিক থেকে সিমিলারিটি আছে বা সাদৃশ্য আছে। তখন তুমি বললা পদ্মার ভয়ঙ্কর রূপের সাথে সাদৃশ্য আছে। তখন স্বাভাবিকভাবে তোমার কি মনে হয় পরের প্রশ্নটা কি হতে পারে? যে এই উদ্দীপকটিতে পদ্মা কবিতার পদ্মার যে রূপ প্রকাশ পেয়েছে সেই রূপ সমগ্রভাবে ধরা পড়েনি, অর্থাৎ সেখানে যে জীবনদায়িনী একটা চেহারা রয়েছে, রূপ রয়েছে, সেই রূপটি উদ্দীপকের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ উদ্দীপকের সেই দিকটা উল্লেখ করা হয়নি। তো আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে এখন বিশ্লেষণ করব যে কোন দিকটাতে এই জীবনদায়িনী রূপ প্রকাশ পেয়েছে আর কোন পংক্তিতে সেই তার যে প্রলয়ঙ্করী ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে। তা সব শুরু করলাম। অনেক ঘূর্ণিতে ঘুরে। ঘূর্ণি শব্দের অর্থ হচ্ছে, ধরো ঘূর্ণিঝড় কথাটা তো শুনেছো। ঘূর্ণিঝড়ে কি হয়? বায়ুর প্রচণ্ড ঘূর্ণন তৈরি হয়, তার ফলে কি হয়? ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি। এরকম জলের ঘূর্ণনও রয়েছে। জলের ঘূর্ণনটা কেমন এটা যদি তুমি দেখতে চাও, জলের ঘূর্ণন আমি যদি বলি, সেখানে জলধারা কোথাও বাধাপ্রাপ্ত হয়ে অথবা স্রোতের তীব্রতার ফলে এক ধরনের ঘূর্ণি তৈরি হয় এবং তার মধ্যে যা কিছু পড়ে সেটা নিচের দিকে টেনে নিয়ে যায়। এটা যদি তুমি দেখতে চাও তাহলে আমি বলবো ইউটিউবে তুমি লিখবা বারমুদা ট্রায়াঙ্গেল, এইটা লিখে সার্চ দিবা, দেখবা যে অনেক ঘূর্ণির চেহারা তোমার সামনে আসবে। অথবা তুমি যদি বাংলাদেশের ওখানে লেখো চাঁদপুরের 3 নদীর মোহনা, তাহলে দেখবা জলঘূর্ণির যে ভয়ঙ্কর রূপ, এটার অনেকগুলো ভিডিও তোমার সামনে আসবে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। সেই জন্য বলছে অনেক ঘূর্ণিতে ঘুরে পে ঢের। ঢের শব্দের অর্থ অনেক। হ্যাঁ, পে ঢের সমুদ্রের স্বাদ। এই স্বাদ মানে হচ্ছে এক্সপেরিয়েন্স। তাহলে এখানে কারো কথা বলা হচ্ছে, সে কি করেছে? অনেক ঘূর্ণিতে ঘুরেছে। পেয়েছে কি? ঢের মানে প্রচুর, অনেক সমুদ্রের স্বাদ পেয়েছে, অনেক সমুদ্রের অভিজ্ঞতা তার রয়েছে। অর্থাৎ যাদের কথা বলা হচ্ছে তারা অনেক ঘূর্ণিতে ঘুরেছে, স্রোতের অনেক ঘূর্ণন জীবনে ফেস করেছে এবং বহু সমুদ্রের ভ্রমণের যে অভিজ্ঞতায়, সেই অভিজ্ঞতায় তারা সমৃদ্ধ হয়েছে। কারা তারা? আর কি করেছে? জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, এবং এই জলপথে, সমুদ্র পথে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা তারা কুড়িয়েছে, এক্সপেরিয়েন্সটা একেবারে। হ্যাঁ, কিন্তু তাহলে তুমি একটু বলো, একটা ভয়ঙ্করতার দিক থেকে একটা নদী বেশি ভয়ঙ্কর হবে নাকি সমুদ্র বেশি ভয়ঙ্কর হবে? যদি প্রচণ্ড ঝড় হয় তাহলে সমুদ্র বেশি ঢেউ সৃষ্টি করবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে, নাকি নদী ভয়ঙ্কর রূপ ধারণ করবে? নিশ্চয়ই সমুদ্র ধারণ করবে। তো সেই সমুদ্রে ঘুরেছে কত, ঢের সমুদ্রে ঘুরেছে, অনেক সমুদ্রে ঘুরেছে, আর অনেক জলঘূর্ণির মুখোমুখি হয়েছে, অনেক এক্সপেরিয়েন্সড। এই সমুদ্র পথে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছে। কারা? কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু। তার মানে ওপরের এই যে দুইটা লাইন, এই দুটো লাইনে জলদস্যু সম্পর্কে বলা হয়েছে, যারা যারা জলপথে দস্যুতা করে, যারা এই যে দুরন্ত হারমাদ, হারমাদ মানে হচ্ছে পর্তুগিজ জলদস্যু। আমি জলদস্যুদের কর্মকাণ্ড যদি তুমি দেখতে চাও তাহলে আমি তোমাকে একটা সিনেমার নাম বলতে পারি, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। তুমি এই সিনেমাটা যদি দেখো তাহলে জলদস্যুদের যে সমুদ্র পথের সংগ্রাম, তাদের এই দস্যুতা করার জন্য যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হওয়া, তার বাস্তব দৃশ্য তুমি দেখতে পাবা। এবং এই কবিতা যখন লেখা হচ্ছে তখন আমি তো বললাম যে উনি প্রাচীন অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়েছেন। একটা সময় ছিল মধ্যযুগে এই জলপথ যেটা, এটা জলদস্যুতে একেবারে ঠাসা ছিল। এখনও তুমি আধুনিক সময় যদি দেখো,
কিছুদিন আগেই তোমরা জানো যে বাংলাদেশি একটা জাহাজ জলদস্যুদের মুখোমুখি হয়েছিল এবং সেখানে বাংলাদেশি নাবিকগণ তারা জিম্মি ছিলেন। তুমি যদি দেখো আফ্রিকার অনেক দেশে এখনও এই যে কেনিয়া, নাইজেরিয়া ওগুলো দেশে কিন্তু ওনারা কিন্তু জলপথে ব্যাপক দস্যুতা পরিচালনা করেন। তো সেই জন্য বলেছে যে এরা প্রচুর জলপথে সমুদ্রপথে প্রচুর এক্সপেরিয়েন্সড, কিন্তু কেঁপেছে তোমাকে দেখে। কিন্তু তোমাকে যখন দেখেছে সেই জলদস্যু বা দুরান্ত পর্তুগিজ জলদস্যুরাও কেঁপে উঠেছে। কাকে দেখে, কার কথা বলা হচ্ছে? আমরা বললাম যে প্রচুর সমুদ্রের অভিজ্ঞতায় সমৃদ্ধ জলদস্যুরা তোমাকে দেখে কেঁপে উঠেছে। কাকে দেখে? তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। তোমার এখানে এই তুমিটা কে? এই তুমিটা হচ্ছে পদ্মা। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু, তার মানে হে পদ্মা, তোমাকে দেখে সেই বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় সমৃদ্ধ জলদস্যুরাও কেঁপে উঠেছে। আর কি হয়েছে? তোমার তরঙ্গ ভঙ্গে, এই তরঙ্গ ভঙ্গ মানে হচ্ছে ঢেউয়ের উত্থান এবং পতনজনিত যে ফোল্ডিং, এই ফোল্ডিং দেখে কি হয়েছে? ওই সমৃদ্ধ অভিজ্ঞতা সমৃদ্ধ জলদস্যুর চেহারাও পাণ্ডুর হয়ে গিয়েছে, অর্থাৎ বিবর্ণ হয়ে গিয়েছে। তারা সমুদ্রের অনেক জাতীয় তরঙ্গ দেখেছেন, জলতরঙ্গ দেখেছেন, অনেক ঘূর্ণি দেখেছেন, কিন্তু যখন ওই এক্সপেরিয়েন্সড জলদস্যুরা পদ্মা নদীর এই ব্যাপক স্রোতধারার মুখোমুখি হয়েছেন, ব্যাপক ঢেউয়ের মুখোমুখি হয়েছেন, ব্যাপক জল ঘূর্ণির মুখোমুখি হয়েছেন, তখন তাদের বর্ণ বিবর্ণ হয়ে গিয়েছে। পদ্মা এতটাই প্রমত্তা, অর্থাৎ 40 দশকে যখন কবি এই কবিতাটা লিখেছেন তখন পদ্মা এতটাই ভয়ঙ্কর। তো এক্ষেত্রে পদ্মা কতটা ভয়ঙ্কর ছিল, তুমি এই ক্ষেত্রে যদি একটু বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ো তাহলে তুমি দেখবা পৃথিবীতে 40 দশকের দিকে সবচেয়ে ভয়ঙ্কর নদী ছিল, অর্থাৎ জলপ্রবাহের দিক থেকে স্রোতধারার দিক থেকে হলো অ্যামাজন রিভার। এটা কিভাবে মাপা হয়? অর্থাৎ এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘনমিটার পানি প্রবাহিত হয় এবং এর অববাহিকার বিস্তৃতি কেমন, এই হিসেবে তুমি যদি 40 দশকের বিভিন্ন আর্টিকেল পড়ো তাহলে দেখা যাবে পৃথিবীতে 1 নম্বর হচ্ছে অ্যামাজন রিভার, 2 নম্বরে হচ্ছে আফ্রিকার কঙ্গো নদী, এর তৃতীয় হচ্ছে গঙ্গা পদ্মা অববাহিকা। তো সেই ক্ষেত্রে বলেছে যে সেই বহু সমুদ্র দেখার অভিজ্ঞতায় সমৃদ্ধ জলদস্যুরাও যখন পদ্মা নদীতে আসে তখন পদ্মার এই জলঘূর্ণি এবং ঢেউয়ের উদ্ধমতা দেখে তাদের চেহারা বিবর্ণ হয়ে যায়, ছাই বর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। এখন এটা তো বুঝলাম পদ্মার ভয়ঙ্কর রূপ, কিন্তু এরপর এখান থেকে শুরু করেছে সংগ্রামী মানুষ তবু, অর্থাৎ তোমার এই যে ভয়ঙ্কর রূপ রয়েছে তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। যে পদ্মা, তোমার রূপ অত্যন্ত ভয়ঙ্কর, যেটা জলদস্যুরাও ভয় পায়, সাধারণ মানুষ ছেড়েই দাও, কিন্তু তারপরও এ অঞ্চলের সংগ্রামী মানুষ তোমার দুই তীরে, অর্থাৎ তোমার দুই তীরে উর্বর ভূমিতে লাঙল চালিয়ে কি করেছে? কঠিন শ্রমের মাধ্যমে শস্যদানা পেয়েছে প্রচুর প্রচুর শস্য আবার তুমি দান করেছো। তোমার এই দুই এতটা ভয়ঙ্কর তুমি, কিন্তু তোমার এই দুই তীরে লাঙল চালিয়ে মানুষ জীবনের রসদ সঞ্চয় করেছে প্রচুর পরিমাণে। তার মানে এটা কিন্তু ভয়ঙ্কর রূপ নয়। এখান থেকে কিন্তু আবার আমরা দেখলাম যে একটি জীবনদায়িনী রূপ আমরা দেখতে পেয়েছি। তাহলে প্রথম 4টা লাইনে পদ্মার ভয়ঙ্কর ও প্রমত্ত রূপ দেখতে পেলাম, তারপরেই 2টো লাইনে কিন্তু আমরা আবার জীবনদায়িনী রূপের দিকে ফিরে আসলাম। উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, যে তোমার এই যে উর্বর চর, উর্বর পলিমাটি গঠিত যে চর, সেখানে কি করেছে? পর্যাপ্ত ফসল ফলিয়েছে। কারা ফলিয়েছে? জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, যারা এই যে আমরা কি মৃত্যু সম্পর্কে কখনো সংশয় প্রকাশ করি? যখন জন্ম নিয়েছি তখন মারাই যাব। তো নদী তীরবর্তী মানুষেরা সবসময় প্রাণ মুঠোয় নিয়ে চলে, যে কখন যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হতে পারে। তো সেই নির্ভীক জওয়ান যারা, যুবক সমাজ যারা, যারা জীবন মৃত্যুর প্রশ্নে নিঃসংশয়, যে জন্মগ্রহণ করেছি মরবো, এখন না মরলে কালকে মরবো, কালকে না মরলে এখন মরবো, তাই না? উইলিয়াম শেক্সপিয়ারের সেই কথা আমাদের মনে পড়ে যে একটা চড়ুইয়ের পতনের মধ্যেও রয়েছে বিধির বিশেষ বিধান, যদি তা আজকে ঘটে তাহলে আগামীকাল ঘটবে না, যদি আজকে না ঘটে তাহলে আগামীকাল ঘটতে পারে। তাহলে এই যে নিঃশংস অবস্থা, সেটা বলেছে যে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। এই যে 5টা লাইন আমরা দেখলাম যে পদ্মার প্রমত্ত রূপ স্বীকার করে নিয়ে তিনি বলছেন, তবু সংগ্রামী মানুষ তোমার দুই তীরে লাঙল চালিয়েছে,
লাঙল চালিয়ে কৃষিকাজের মাধ্যমে প্রচুর পরিমাণে জীবনের রসদ সঞ্চয় করেছে, আর উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল। তারা ফলিয়েছে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় যে নির্ভীক জওয়ানেরা, তারা সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। তাহলে এই পাঁচটা কিন্তু আমরা কল্যাণময়ী রূপে তাকে পেলাম, কল্যাণময়ী রূপ। আচ্ছা, তাহলে প্রথম পেলাম আমরা দুরন্ত রূপ, তার প্রমত্ত রূপ, তারপর পরের পাঁচটা লাইনে আমরা পেলাম তার কল্যাণময়ী রূপ। এরপরে কি আছে, আবার বলেছে বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। এই যে উর্বর চরে প্রচুর ফসল ফলানো হলো, যখন বর্ষাকাল আসলো তখন তাই সেই প্রমত্ত পদ্মার ভয়ঙ্কর স্রোতধারায় সব ভাসিয়ে নিয়ে গিয়েছো। আবার তুমি কি নিয়ে গেছো? সাজানো বাগান নিয়ে গিয়েছ, আর অসংখ্য জীবন আর জীবনের সম্ভার, যা কিছু তৈরি হয়েছিল অসংখ্য জীবনও তুমি ছিনিয়ে নিয়েছ। আর জীবনের এই যে অজস্র সম্ভার, বেঁচে থাকার যে রসদ সঞ্চয় করেছিল নির্ভীক মানুষেরা, সংগ্রামী মানুষেরা, সেগুলো তুমি আবার ভাসিয়ে নিয়ে গেছো। হ্যাঁ, তাহলে এখানে এই দুইটা অংশে আমরা আবার পেলাম পদ্মার সেই দুরন্ত প্রমত্ত রূপ, যে তুমি ফসল দান করেছ, তোমার চরে প্রচুর ফসল ফলেছে। কথা যেমন সত্যি, তেমনি বর্ষা যখন এসেছে তখন সেই তোমার প্রচণ্ড স্রোতধারায় আবার সব কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে, অসংখ্য জীবনও তাতে চলে গিয়েছে, আর জীবনের অজস্র সম্বর। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। বলছে হ্যাঁ, এটা ঠিক যে তুমি ভাসিয়ে নিয়ে গিয়েছ, তারপরও মনে করি যে তারপরও তুমি আবার কি করেছো, এই অবস্থা থেকে মানুষকে আবার জাগিয়ে তোলার জন্য আহ্বান জানিয়েছ, যে জেগে ওঠো। যেমন মা যেমন করে শিক্ষা দেয়, ধরো আমরা যদি খুব ময়লা ধুলোয় মেখে থাকি, সেটা কি আমাদের জন্য ভালো হয়? তখন মা কিন্তু দুমদাম 2-4টা চড়থাপ্পড় মারে, তারপর আবার সুন্দর করে গোসল করায় নিয়ে আসে। তো পদ্মাও হচ্ছে এরকম, সে অনেক কিছু দান করে, অনেক কিছু দান করে। সে এই দান করার ফলে আমাদের জীবনে যে স্তব্ধতা আসে, যে জড়তা আসে, যে প্রাপ্তির যে পরিতৃপ্তির যে একটা ভাব চলে আসে, সেখান থেকে আলস্য জন্ম নেয়, তখন পদ্মা আবার আমাদের ওই মায়ের মতো দুমদাম 2-4টা মারার জন্য সে কী করে, বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। হ্যাঁ, অর্থাৎ তখন সে আবার এই প্রমত্ত রূপে ফিরে আসে, অসংখ্য জীবন আর জীবনের সম্ভার কেড়ে নেয়। কেন? হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। অর্থাৎ আমরা যেন জেগে থাকতে শিখি, আমরা যেন ফাইট করতে শিখি, আমরা যেন সংগ্রাম করতে শিখি। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। এই যে মৃত জড়, ওই যে বললাম যে আমরা প্রাপ্তিতে একেবারে মৃতবধ হয়ে যাই, জড়বধ হয়ে যাই, প্রথাবদ্ধ হয়ে যাই, সংস্কারাচ্ছন্ন হয়ে যাই, তখন কি হয়, আমাদের জীবনে অচল অবস্থা সৃষ্টি হয়। সেই মৃত বা জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার নিয়ে আসে, মুক্তির স্বাদ নিয়ে আসে, জেগে ওঠার যে দুরন্ত বাসনা নিয়ে আসে কে? তোমার সুতীব্র গতি, তোমার এই যে প্রচণ্ড স্রোতধারা আর প্রদীপ্ত, অথবা তোমার এই যে অনুপ্রেরণার স্রোতধারা, সে কি আসে আমাদের মৃত, প্রথাবদ্ধ, জড়, নিশ্চল, সংস্কারের চাপে পিষ্ট এই সমাজে। কবি মনে করেন যে পদ্মার স্রোতধারাই আমাদের যে গতি, এই গতিকে ঠিক রাখে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে, একটু আবার শুরু থেকে দেখি, আমরা প্রথম এই অংশটুকু পেয়েছি যে সমস্ত জলদস্যুরা বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় তারা এক্সপেরিয়েন্সড, তারা অনেক ঘূর্ণিতে পড়েছে, অনেক তরঙ্গ ভঙ্গের শিকার হয়েছে, তারাই যখন পদ্মা নদীতে পড়েছে তখন তাদের চেহারা কি হয়েছে? পাণ্ডুর হয়েছে। সেই দুরন্ত জলদস্যুর চেহারা পাণ্ডুর হয়েছে, বিবর্ণ হয়ে গিয়েছে, ছাইবর্ণ হয়ে গিয়েছে। এটি একটি অংশ। তারপর আবার বলেছে দ্বিতীয় ধাপে, সংগ্রামী মানুষ তবু কী করেছে? 2 তীরে লাঙল চালিয়েছে এবং কঠিন শ্রমের ফলে তারা প্রচুর শস্যদানা পেয়েছে। এতে কি হয়েছে? এই উর্বর চরে তারা পর্যাপ্ত ফসল ফলিয়েছে। কারা ফলিয়েছে? জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় যে নির্ভীক জওয়ান, তারা ফলিয়েছে। এতে কি হয়েছে? মানুষের জীবন সমৃদ্ধ হয়েছে, সুন্দর হয়েছে। সেটাই বলেছে, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। এই তো, এই প্রাপ্তি যেন আমাদের নিঃস্বল করে না ফেলে, আমাদের যাতে
জড় অবস্থার মধ্যে পতিত না করে। তার ফলে কি হয়েছে, আবার পদ্মা তার ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে। সে বলেছে, পদ্মায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের সম্ভার। এটুকু আবার তুমি, তারপর আবার কি করেছো, এই ভাঙাটা ভাঙা নয়, এটা একটা অনুপ্রেরণার বিশেষ সূত্র, অনুপ্রেরণার একটি বাতিঘর। তখন কি হচ্ছে, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। এই যে তোমার প্রমত্ত রূপ, এই যে তোমার প্রমত্ত রূপের আড়ালে যে আমাদের জাগিয়ে তোলার বাসনা, সেটা তৈরি হয়েছে। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। এটা মুক্তির স্বর্ণদ্বার খুলে এই জড় নিশ্চল প্রথাবদ্ধ সংস্কারচ্ছদ জীবন থেকে আমাদের মুক্তি দিয়েছে কে, তোমার সুতীব্র গতি এবং তোমার স্রোতধারা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বলেছিলাম যে পদ্মার এখানে দুটো রূপ প্রকাশ পেয়েছে। তোমাদের যে উদ্দীপক তৈরি হবে, সেই উদ্দীপক হয় এই কল্যাণময় রূপের সাথে মিল থাকবে, অথবা ধরো তোমাদের এই যে দুরন্ত রূপ এখানে রয়েছে, সেই দুরন্ত রূপের সাথে মিল থাকবে। তখন উদ্দীপকের সিমিলারিটি জানতে চাওয়া হবে যে উদ্দীপকটি পদ্মা কবিতার সাথে কোন দিক থেকে অথবা কিভাবে সঙ্গতিপূর্ণ। যদি সেটা দুরন্ত রূপের সাথে বা ভয়ঙ্কর রূপের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে তুমি লিখবা পদ্মার প্রমত্ত রূপের সাথে সাদৃশ্যপূর্ণ। তখন এই প্রমত্ত রূপের যে বর্ণনাটুকু আছে, এটুকু আমার বক্তব্য থেকে তোমার কি কাজ, যে প্রমত্ত রূপটাকে তুমি আলাদা করে ফেলবা, কল্যাণময় রূপটাকে আলাদা করে ফেলবা, পাঠ পরিচিতির সাহায্য নেবা, যে সমস্ত টিকা ব্যবহৃত হয়েছে সেই টিকাগুলো সাহায্য নিবা, আর আমি যে বক্তব্য দিলাম সেই বক্তব্য থেকে সাহায্য নিয়ে তুমি তাহলে এই দুইটা ভাগে ভাগ করে ফেলবা। এখন বক্তব্য তো অত্যন্ত সহজ, কিন্তু এই পদ্মা কবিতার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সনেট কবিতা। তো কপোতাক্ষ নদ সনেট কবিতা পড়ার কিন্তু আমাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তোমরা জানো যে সনেট কবিতা হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা, তাই তো? এবং পেত্রার্কীয় এবং মধুসূদনের সনেটে 14 লাইনে প্রতি পংক্তিতে কিন্তু 14টি অক্ষর ব্যবহৃত হয়। তবে পরবর্তী জামানার যে সনেটগুলো, বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়র এবং পরবর্তী জামানার যে সনেটগুলো, তাতে কিন্তু সেই মধুসূদন দত্তের যে 8+6 যে সনেট, যে সতত হে নদ তুমি 8, পড়ো মোর মনে 6, সতত তোমার কথা 8, ভাবিয়ে বিরলে 6, এইটা কিন্তু এখানে নাই। তাহলে এখানে কেমন ধরনের সনেটের বিন্যাস ব্যবহৃত হয়েছে? এখানে ব্যবহৃত হয়েছে 8+10। তো আমি একটু দেখাই, দেখো, মৃত জড়তার বুকে, এই হলো 8, খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, এখানে দেখো 10, তোমার সুতীব্র গতি, এখানে 8, তোমার প্রদীপ্ত স্রোতধারা, এখানে 10। তো প্রতিটি পংক্তি 14টা আছে, ঠিক আছে, কিন্তু পংক্তির যে অক্ষর বিন্যাস, অক্ষর বিন্যাসের ক্ষেত্রে আমরা যে কপোতাক্ষ নদ কবিতা পড়েছি তার থেকে কিন্তু এটা একটু আলাদা ধরনের। আর একটা বিষয়, আমি একটু পাঠ পরিচিতির দিকে যদি দেখি, এই সবগুলো কথা আমাদের বলা হয়ে গিয়েছে, কিন্তু একটা বিষয় দেখো, পদ্মা চতুর্দশপদী কবিতার 3 পংক্তিযুক্ত 4টি স্তবক, 3 পংক্তিযুক্ত 4টি স্তবক এবং শেষে 2 পংক্তিযুক্ত একটি স্তবক। তাহলে স্তবক সংখ্যা কত? 5। কিন্তু কপোতাক্ষ নদ কবিতা আমরা স্তবক সংখ্যা পেয়েছি 2টি, যেখানে প্রথম স্তবক 8, যেখানে ভাবের প্রবর্তনা এবং পরে ভাবের পরিণতি, সেখানে ছিল 6। তাহলে 8 + 6, এভাবে 2টা স্তবক ছিল, আর এখানে স্তবক সংখ্যা কিন্তু 5। এখানে তাহলে আমরা দেখলাম যে মধুসূদনের যে সনেট বিন্যাস, সেই বিন্যাস কিন্তু ফুরুক আহমদ ফলো করেননি। তিনি কি করেছেন, 3 পংক্তির 4টা, অর্থাৎ 3 × 4 = 12 পংক্তি, আর 2 পংক্তির একটা, 12 + 2 = 14 ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু পংক্তি বিন্যাস উনি স্বাধীনতা নিয়েছেন। আর কি, প্রতি পংক্তিতে রয়েছে 18 মাত্রা। আমরা বলেছিলাম যে মধুসূদনের যে বিন্যাস সেটা হলো 8+6 অর্থাৎ 14, আর এটা হচ্ছে 8+10 অর্থাৎ 18। এটুকু আমরা বুঝেছি। মধুসূদন দত্তের সেই বিন্যাসটি যদি তোমাদের মনে থাকে, তাহলে তিনি এই বিন্যাস ছিল ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ, এইভাবে কিন্তু বিন্যাস ছিল। তো এইখানে বিন্যাসটা আমরা দেখতে পাচ্ছি খুবই ভিন্ন ধরনের। একটু লক্ষ্য করো, এখানে বিন্যাস হচ্ছে ক খ ক প্রথম 3, খ গ খ, গ ঘ গ, ঘ ও ঘ, ও ও। আচ্ছা, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে, আমি যদি একটু আলাদা পৃষ্ঠা নিয়ে তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করি, সবাই লক্ষ্য করবা, আমি একটু ভিন্ন রঙের কালি ব্যবহার করি। ধরো, এই যে তুমি ছোটবেলা থেকে কবিতা পড়ছো, সেই কবিতাগুলোর কিন্তু একটা বিশেষ প্যাটার্ন আছে, তাই না? সেখানে অন্তমিল বিন্যাসে কিন্তু কবিতা লেখা হয়। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে
একটি শব্দালঙ্কার, এর নাম হচ্ছে, আমরা অন্যান্য ক্লাসে অনেকবার বলেছি, এটার নাম হচ্ছে অনুপ্রাস। আর ইংরেজি হচ্ছে এলিটারেশন। এলিটারেশন কি হচ্ছে? মিলিয়ে মিলিয়ে কথা বলা, মিলিয়ে মিলিয়ে কথা বলা। তো লাইনের শেষের সাথে লাইনের যে মিল, সেটার নাম হচ্ছে অন্তানুপ্রাস। অন্তানুপ্রাস, ঠিক আছে? কেমন হয় এগুলো? এগুলো হয় ধরো আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, তাহলে লাস্টে কি আছে? চাও। রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, লাস্টে কি আছে? যাও। এই যে ধ্বনিগত মিল, এখানে দেখো জ, এখানে চ, কিন্তু মিল হচ্ছে এখানে আছে আও আর এখানেও আছে আও। তাহলে আমি যদি ধরি আও ইজ ইকাল টু ক, তাহলে এই কবিতার মিল বিন্যাস হচ্ছে ক ক। অর্থাৎ চরণের শেষের যে সাউন্ড আমার কানে এসেছে, সেই সাউন্ডের সিমিলারিটি অর্থাৎ সাদৃশ্য অথবা প্রায় সাদৃশ্য, একেবারে সমান অথবা প্রায় সমান, এবং এইটা হিসেব করতে হবে কিন্তু স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি একসাথে হিসেব করতে হবে। অর্থাৎ লাস্টের যে সাউন্ডটা, ধরো সতত হে নদ তুমি পরমর মনে, এখানে লাস্টের ন না কিন্তু নে, অর্থাৎ ন প্লাস এ, এইভাবে। অর্থাৎ ব্যঞ্জন এবং স্বরধ্বনি মিলে যে লাস্টের সাউন্ড হয়েছে, ওই লাস্ট সাউন্ড এর হিসেবে মিলাতে হবে, ঠিক আছে? তাহলে চলো এই কবিতা যদি আমরা এভাবে একটু মিলিয়ে দেখি, তাহলে কি দাঁড়ায়, ব্যাপারটা কি দাঁড়ায়। আমরা একটু পেছনের দিকে ফিরে যাই, শুরু করি এখান থেকে। দেখো তাহলে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। তো একটু লক্ষ্য করো এই লাস্টে এখানে কি আছে? লাস্টে আছে, দেখো এখানে স্বরধ্বনি আছে, এখানে স্বরধ্বনি আছে আ এবং সাথে আছে দ। তাহলে আমরা এই লাস্টে এখানে পেলাম আদ, সাদ, আদ। হ্যাঁ, এরপর কি? তাহলে আমি ধরে নিলাম আদ ইজ ইকাল টু ক। তাহলে যতবার আমার এই কবিতাতে আদ আসবে ততবার আমি ক ধরে নিব। তারপর জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, এখানে আমি কি পেলাম? এখানে আমি পেলাম উর, এই যে রস্যু প্লাস হচ্ছে র। তাহলে আমি এবার ধরে নিলাম উর ইজ ইকাল টু খ, তাই তো? এরপর দেখো কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত, এখানে কিন্তু আবার সেই আদ, তার মানে আদ ইজ ইকাল টু ক, তার মানে আমি আবার পেলাম আদ ইজ ইকাল টু ক। তাহলে এই তিনটা কি দাঁড়ালো? ক, খ, ক। অর্থাৎ এই শেষের যে সাউন্ড, এই সাউন্ডের যে সিমিলারিটি, এই অনুযায়ী এই কবিতা দাঁড়ালো ক, খ, ক। তাহলে মিল বিন্যাসটা কীভাবে নির্ণয় করে এটা বুঝতে পারলে তো? অর্থাৎ শেষের সাউন্ড, এটা কিন্তু দেখার বিষয় না, কানে আসার বিষয়। প্রথম অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, লাস্টে আমরা পেয়েছি আদ। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, শেষে পেয়েছি আমরা উর। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত, শেষে আবার পেয়েছি আদ। তাহলে আদ ইজ ইকুয়াল টু ক হলে আমাদের দাঁড়াচ্ছে ক, খ, ক, রাইট? পরে দেখো এরপর তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর, এই যে আবার পেলাম আমরা উর। এই উর কিন্তু একটু আগেই পেয়েছিলাম, এই যে উর, লক্ষ্য করেছ? তাহলে উর যদি আমরা এখানে পেয়ে যাই, তাহলে এই অংশ আমরা এখানে আবার নিলাম উর ইজ ইকাল টু খ। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাং অল, তাহলে এখানে পেলাম আমরা অল। এই অল কি আগে ছিল? না, আগে ছিল না। আগে ছিল কোন দুটো? আগে ছিল আদ এবং ছিল উর। সেই উর এখানে পেলেও অল কিন্তু আমরা নতুন পেয়েছি। যখন আমরা নতুন পাবো তখন কি করব? আবার নতুন বর্ণ নিতে হবে। তাহলে আমরা পেলাম গ, তাই তো? কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর, এখানে কিন্তু আবার উর রয়েছে। তাহলে উর তো আমাদের আগে ন্যায় আছে খ, তাহলে উর ইজ ইকাল টু খ। তো শিক্ষার্থীরা কি দাঁড়াচ্ছে এখানে? এখানে দাঁড়াচ্ছে খ, গ, খ। বুঝলে কিভাবে নির্ণয় করলাম? অর্থাৎ শেষের যে সাউন্ড, এই সাউন্ডের সিমিলারিটি অনুযায়ী আমরা নতুন নতুন বর্ণ নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত দেখো এই উর যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খই ছিলাম, কিন্তু যখন অল আসলো, অল যখন আগে আর কখনো ছিল না, তখন কিন্তু আমরা গ নিয়েছি। এবার দেখো এখানে আবার এই যে অল আসছে, ফসল, তাহলে এখানে কি হবে? গ হবে। কিন্তু এই যে আন, জওয়ান,
জীবন মৃত্যুর দ্বন্দ্বে নির্ভীক জওয়ান, এই আন কিন্তু আগে ছিল না, তাহলে নতুন বর্ণ নিতে হবে ঘ। কিন্তু এখানে সবুজের সমারোহে জীবনে পেয়েছে সম্বল, এই যে অল, এই অল ইজ ইকুয়াল টু গ, তাহলে কি দাঁড়াচ্ছে গ ঘ গ, রাইট। পরেরটা দেখো, বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, এই যে আন আমরা পেয়েছি এখানে আন, এবং আন অনুযায়ী কি ধরেছিলাম দেখো একটু, এই যে আন, আন ইজ ইকুয়াল টু ঘ ধরেছি, তাহলে এখানেও এই আন সমান হবে ঘ। সাউন্ড, সাউন্ডের সিমিলারিটিতে কি আসছে ঘ আসছে। এবার কি অসংখ্য জীবন আর জীবনের সম্ভার, এখানে এসেছে আর, এই আর আগে আর কখনোই আসেনি, নতুন এসেছে, তাহলে এখানে আমরা এটা ধরলাম ও নতুন বর্ণ। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, তাহলে এখানে আবার যেহেতু আন এসেছে, অতএব এখানে আমরা পেলাম ঘ, তাহলে দাঁড়ালো ঘ ও ঘ। তাহলে এখানে মাঝখানে আর ইজিক্যাল টু ও, এইটা আমাদের পরের স্তবকে আবার চলে যাবে। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, এই যে আর আমরা পেলাম ইজ ইকুয়াল টু ও, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা, প্রায় সিমিলারিটির জন্য এখানে আরা ইজ ইকুয়াল টু ও। তাহলে কি দাঁড়াচ্ছে, এবার আমি যদি একটু শুরু থেকেই তোমাকে দেখাই এবং কবিতার সাথে এটা মিলাই, তাহলে দেখো ক খ ক, পরেরটা আমরা পেয়েছি খ গ খ, তারপরেরটা আমরা পেয়েছি গ ঘ গ, তারপরেরটা পেয়েছি ঘ ও ঘ, তারপরে আমরা পেয়েছি ও ও। এটাই আমরা এখান থেকে দেখিয়েছি ক খ ক, খ গ খ, ঘ ও ঘ, তাই তো, এবং শেষে হচ্ছে ও ও। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝলে অন্তমিল বিন্যাস কিভাবে হয়। যদি অনেক কঠিন প্রশ্ন বলো, আমাকে যদি প্রশ্ন করতে বলতা, তাহলে আমি বলতাম একটা কবিতা আমি দিতাম উদ্দীপকে, তারপর বলতাম উদ্দীপকে যে কবিতা দেওয়া হয়েছে তার অন্তমিল বিন্যাস বের করো এবং তার সাথে পদ্মা কবিতার অন্তমিল বিন্যাসের তুলনা করো, তাহলে কিন্তু এটা তোমাকে ভাবিয়ে ছাড়তো। হ্যাঁ, এবং এটা জানতে হলে তোমাকে কিন্তু ব্যাপকভাবে এর উপর স্টাডি করতে হতো, তাই তো। তাহলে আমরা একটু পাঠ পরিচিতির দিকে তাকাই, এইটুকু যদি বাদ দিই যে পদ্মা, তাহলে কি বলা হয়েছে, আমরা বলেছি যে এখানে পদ্মার দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে প্রমত্ত রূপ। কোথা থেকে পেলাম দেখো, নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী, এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ। পদ্মা কবিতায় নদীর দুই রূপ, এই হচ্ছে তোমার মূল পয়েন্ট। কয় রূপ? দুই রূপ প্রকাশিত হয়েছে। কি? একদিকে এর ভয়ঙ্কর ও প্রমত্ত রূপ, সেই ভয়ঙ্কর ও প্রমত্ত রূপে কি করে সে, যে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় সমৃদ্ধ জলদস্যুর মনেও ভয়ের সৃষ্টি করে, তার বর্ণ সে পাণ্ডুর করে ফেলে এবং বর্ষায় মানুষের সাজানো বাগান ও জীবনের অসংখ্য সম্ভার সে ভাসিয়ে নিয়ে যায়। আর একটা রূপ কি? আর একটা রূপ হচ্ছে এই যে বলছে, যা দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় সমৃদ্ধ দুরন্ত জলদস্যুর মনেও ভয়ের সঞ্চার হয়। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল। এই যে তোমার দুই চরে চালায় লাঙল সংগ্রামী মানুষ জীবনের যে রসদ সংগ্রহ করেছে এবং জীবনদায়িনী যে সমারোহ পেয়েছে, সেই সমারোহের কথা বলা হয়েছে। আচ্ছা, জীবনদায়িনী সবুজের সমারোহ পেয়েছে। আবার এই পদ্মাই বর্ষাকালে জলস্রোত স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান ঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই আবার পজিটিভ দিক কোনটা? সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণস্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, এটা সৃজনশীলের একটা অংশ বাচ্চারা, একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে এদেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়েছে। এইটাই শুধু মনে রাখতে হবে। অর্থাৎ টোটাল পদ্মা কবিতার জিস্ট হচ্ছে পদ্মা নদীর যে দুটো চেহারা, সেই দুটো চেহারা এখানে উপস্থাপিত হয়েছে। কখনো সে প্রমত্ত রূপে, ধ্বংসাত্মক রূপে ধ্বংস করে নিয়ে গিয়েছে, আবার কখনো কল্যাণময়ী হয়ে জীবন ও জীবনদায়িনী সমারোহ সে দান করেছে। এটুকুই। তো তোমরা যারা
এই কবিতা পাঠ করবে। পাঠ করার সময় বইটা একটু সামনে খুলে রাখবে। যদিও আমরা সেখানে দিয়ে দিয়েছি কবিতা এবং কবিতার ব্যাখ্যা, তাৎপর্য ব্যাখ্যা দিয়েছি। বই খুলে পড়লে কি হবে? তোমার সাহস বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্লাসে থাকার জন্য। ক্লাস সম্পর্কে তোমরা মন্তব্য করতে পারো, তাহলে আমরা পরবর্তীতে যখন আবার রেকর্ড করব তখন তোমাদের চাহিদা মতো রেকর্ড করার চেষ্টা করব, অথবা তোমাদের যদি কিছু জানার থাকে মন্তব্য করলে আমরা মন্তব্যের কাছে তোমার বক্তব্য নিয়ে দেব। বক্তব্যের যে তোমার যে চাহিদা অনুযায়ী আমরা বক্তব্য ওখানে কমেন্টে অ্যাড করে দিব, অথবা তোমাকে ইনবক্সে জানিয়ে দেব। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।